হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ইবিটি টেস্ট পেপারের পরের পেজ 253 বাংলার ব্যাকরণ সহ এটা কিন্তু আমরা আলোচনা করব। তো দেখো শুরু করি। 253 নম্বর পৃষ্ঠায় প্রথম কোশ্চেন রয়েছে, দেখে নাও যে কোন কথাটা তপন প্রথম ঠাট্টা ভেবেছিল। দেখো, ছোট মেসোমশাই যখন তপনের গল্পটি দেখে বলেছিল যে একটু কারেকশন করে অর্থাৎ করে দিলে ছাপাতে দেওয়া চলে, সেই সময়টাকে কিন্তু বলা হয়েছে তপন কিন্তু প্রথম ঠাট্টা ভেবেছিল। তারপরে দেখো পরের প্রশ্ন যে কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করলো। অর্থাৎ এখানে অপূর্বর কথা বলা হয়েছে। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত যে পথের দাবি পাঠ্যাংশে বর্ণিত এই অপূর্ব ভেবেছিল যে ভামে যাওয়ার পথে ট্রেনে কিন্তু যে প্রথম শ্রেণীর যাত্রীতে সেই কামরায় উঠেছিল, সেখানে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না। কিন্তু রাতের বেলা অপূর্বর কিন্তু তিনবার ঘুমের ব্যাঘাত ঘটানো হয়। এই ঘটনায় অপূর্ব কিন্তু বিরক্ত হয়েছিল এবং তার এই ধারণা ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছিল। তারপরে দেখো আজও সে সেইখানে গিয়া বসিল। বলছে দেখো কে কোথায় গিয়ে বসেছিল। এখানে দেখো মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ওই নদীর বিদ্রোহ গদ্যাংশে বর্ণিত চরিত্র নদীর চাঁদ প্রতিদিনের মতো ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে গিয়ে কিন্তু বসেছিল। তারপরে কোশ্চেন দেখে নাও 2-4। বলছে কোন আওয়াজে গ্রাম মুখরিত হয়ে উঠল। এখানে হচ্ছে যে অমৃত ইসাব অদল বদল অদল বদল, এই আওয়াজে কিন্তু গ্রাম কিন্তু মুখরিত হয়ে উঠেছিল। এরপরে দেখো রয়েছে যে আমরাও চমকে উঠেছি বইকি। এখানে যে কোনো এক সন্ধ্যায় শহরের পথে বহুরূপী হরিদার বাইজি সেজে ঘুঙুরের মিষ্টি রুমঝুম সুর তুলে নাচতে নাচতে চলে যাওয়ার কাণ্ড দেখে কিন্তু দোকানদার হেসে ফেলেছিল এবং কথকরাও চমকে উঠেছিলেন। এখানে উত্তরটা একই হবে কিন্তু কোশ্চেনটা আলাদা, যে কথকরা চমকে উঠেছিলেন কেন, এবং আরেকটা থাকতে পারে যে তোমার দোকানদার হেসে ফেলে, হ্যাঁ, হরির কাণ্ড কেন ব্যাপারটা। তারপর দেখো সিন্ধু তীরে কবিতাটি কার লেখা এবং কোন মূল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। সিন্ধু তীরে কবিতাটি সৈয়দ আলাওলের লেখা। এটা হচ্ছে তোমার পদ্মাবত কাব্য থেকে নেওয়া হয়েছে। এখানে পদ্মাবতী থেকে নেওয়া হয়েছে, কিন্তু মোহাম্মদ জায়সির হিন্দি কবি যেটা পদ্মাবত, সেখান থেকে কিন্তু মূল গ্রন্থ নেওয়া হয়েছিল। আর এখান থেকে হলে তাহলে পদ্মাবতী লেখা যেতে পারে। তারপর দেখো কে বধিল তবে প্রিয়ানুজে। প্রিয়ানুজ বলে কে কাকে সম্বোধন করেছেন। এখানে প্রিয়ানুজ বলতে ইন্দ্রজিৎ তার প্রিয় ভাই বীরবাহুকে সম্বোধন করেছেন। তারপরে দেখো এখানে রয়েছে যে বধুরা প্রদীপ তুলে ধর, একথা বলার কারণ কি। দেখো প্রদীপ হচ্ছে এমন একটা জিনিস, সমস্ত কিছু মানে শুভ ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তাই বধুরা এখানে প্রদীপ তুলে ধরে বলা হয়েছে কারণ যে ভয়ঙ্কর বেশি সুন্দরকে বরণ করে নেওয়ার জন্য প্রদীপ তুলে ধরার কথা বলা হয়েছে। তারপর 2-4 যে আঁকড়ে ধরে সে খড়কুটো। কবি খড়কুটো বলতে কি বুঝছেন। অর্থাৎ খড়কুটো হচ্ছে একটা মানে তুচ্ছাতি তুচ্ছ বস্তু, কিন্তু এখানে সেই খড়কুটো বলতে বলা হয়েছে যে ডুবন্ত মানুষ যেমন সামান্যতম বস্তুকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, তেমনি দু একটি গানের সেই স্বল্প সাধ্যটুকু দিয়েই তিনি অস্ত্রের আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াতে চান। তাই কবি এখানে খড়কুটো বলেছেন। আর যেহেতু তিনি গান কয়েকটা মাত্র জানেন, তো তাকেই কিন্তু তিনি খড়কুটো বলে বলেছিলেন। যে গান তো জানি একটা দুটোই, যে লাইনটা রয়েছে সেইটা। তারপর দেখো অসুখী একজন কবিতাটির বাংলা তর্জমা কে করেছেন। যে অসুখী একজন কবিতাটির বাংলা তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। তবে দেখো না দেখলে বিশ্বাস করা শক্ত। এখানে কি প্রসঙ্গে লেখক এই কথা বলেছেন। দেখো দোয়াতের প্রকারভেদ সম্পর্কে বোঝাতে গিয়েই কিন্তু লেখক বলেছেন যে দোয়াত যে কত রকমের হতে পারে তা না দেখলে কিন্তু বিশ্বাস করা শক্ত। তারপরে দেখা রয়েছে 2-3 যে আধুনিক যুগে নিবের কলম ব্যবহার করতেন কোন বিখ্যাত বাঙালি লেখক। এখানে হয়ে যাবে সত্যজিৎ রায় হয়ে যাবে। এবার দেখো বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে তত ভালো। কি কম থাকার কথা বলা হয়েছে। অর্থাৎ সাধারণ সাহিত্যে লক্ষণা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা আর অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই কিন্তু ভালো। তারপরে দেখো এখানে রয়েছে 2-3-4 যে বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝানো হয়েছে। বৈজ্ঞানিক সন্দর্ভটা কি যে রয়েছে না, বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝানো হয়েছে। অর্থাৎ দেখানো হবে যে সন্দর্ভ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রবন্ধ, রচনা, গ্রন্থ। বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বা রচনা, এই গ্রন্থাদিকে বোঝানো হয়েছে। তারপরে দেখো রয়েছে যে বিভক্তি এবং নির্দেশকের মাধ্যমে পার্থক্য কি না। বিভক্তি হচ্ছে সবসময় শব্দের শেষে যুক্ত হয়, আর নির্দেশক হচ্ছে অধিকাংশ সময় শব্দের শেষে যুক্ত হলেও বিশেষ ক্ষেত্রে শব্দের আগে বসে। আর বিভক্তি হচ্ছে সাধারণভাবে কারক নির্দেশ করে, আর নির্দেশক হচ্ছে পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে। তারপরে কোশ্চেন দেখো নিরপেক্ষ কর্তা কাকে বলে। এটা আমরা জানি যে একই বাক্যে যখন সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া থাকে, উভয়ের কর্তা ভিন্ন হলেও সেই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন আমরা জানি যে সূর্য উঠলে আমরা যাত্রা করলাম, বা সূর্য উঠলে পদ্মফুল ফুটে। আচ্ছা 2-4 হলো। এরপরে দেখো 2-4 যে সমাস শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি। দেখো সমাস শব্দের
অর্থ যদি বলে তাহলে সমাস শব্দের অর্থ হতো কিন্তু সংক্ষেপ, আর এখানে যেহেতু বলেছে সমাস শব্দের ব্যুৎপত্তি অর্থ কি, সমাসের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সমযুক্ত অধাতুযুক্ত অ। আমি কিন্তু ব্যাকরণে বুঝিয়ে দিয়েছি যে বিভক্তি, নির্দেশক, সমাস কিরকম কি ব্যাপার, ওটা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো যারা দেখুন, বা ব্যাকরণের সাজেশনও দেওয়া রয়েছে, সেটা দেখে নিতে পারো। এবার দেখো উপমান ও উপমিত কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য, যে উপমান হচ্ছে কর্মধারয় সমাসবদ্ধ পদ বিশেষণ হয়, আর উপমিত কিন্তু বিশেষ্য হয়, সমস্ত পদ বিশেষ্য হয়। এরপরে রয়েছে দেখো, যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় তাকে কি বলে, তাকে কিন্তু তৎপুরুষ সমাস বলে। যেমন আমি যদি বলি যে রথ দেখা, কলা বেচা, তাহলে কিন্তু রথকে দেখা, কলাকে বেচা, সেটা কিন্তু কে কিন্তু হারিয়ে যাচ্ছে। তারপরে দেখো 2 4 5 হয়ে গেল। তারপর 2 4 6, যে বাক্যের যোগ্যতা বলতে কি বোঝো, যে বাক্যের যোগ্যতা হচ্ছে যে বাক্যের মধ্যস্থিত পদ সমষ্টি অর্থ ও ভাবের সঙ্গতি রক্ষা করলে তাকে কিন্তু যোগ্যতা বলা হয়। আমি যদি বলি যে গরু তোমার আকাশে ওড়ে, তাহলে কিন্তু এর কিন্তু যোগ্যতা থাকে না, কারণ এর কিন্তু ভাব এবং অর্থ দুটোই কিন্তু আলাদা। গরু কখনো আকাশে ওড়ে না, তাই এর কিন্তু যোগ্যতা নেই। আচ্ছা, বয়স 30-32 অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইলো, এখানে সরল বাক্যে করলে কি হবে, যে বয়স 30-32 অধিক না হইলে ভারী রোগা দেখাইলো। হ্যাঁ, যে বয়স 30-32 অধিক না হইলেও ভারী রোগা দেখাইলো। তারপরে 2 4 8, যে বাক্যটিকে বলেছে কর্মবাচে পরিণত করো, যে সেই তিনি নাকি বই লেখেন, অর্থাৎ এখানে হবে সেই তার দ্বারা নাকি বই লেখা হয়। এবার দেখো, যে নিচের বাক্য থেকে সমাসবদ্ধ পদটি নিয়ে ব্যাস বাক্য করতে বলেছে, যে মিথ্যাবাদী কোথাকার। দেখো এখানে একটা বাক্য রয়েছে, এখানে কোনটা সমাসবদ্ধ আগে সেটাকে কিন্তু নির্ণয় করতে হবে, মিথ্যাবাদী না কোথাকার। এখানে মিথ্যাবাদী হবে না মিথ্যে কথা বলে যে, অর্থাৎ উপমিত কর্মধারয় সমাস। তবে দেখো করণে বিপসার উদাহরণ, যে গানে গানে তব বন্ধন যাক টুটে, অর্থাৎ গানে গানে কিন্তু করণে বিপসা, অর্থাৎ গানে গানের দ্বারা কিন্তু বন্ধন যাক টুটে, ওই জন্য গানে গানে তব বন্ধন যাক টুটে। এরপরে দেখো রয়েছে যে পরের কোশ্চেন, আমরা যদি দেখি এখানে এইগুলো কিন্তু আর কিন্তু নাই বর্তমান। তাহলে এইগুলো যদি আমরা কিন্তু করে নিতে পারি পরপর এইভাবে পেজ অনুযায়ী, কিন্তু পরীক্ষা কিন্তু ভালো হবে বলে আশা করি। যদি টেস্ট পেপারগুলো ভালো করে কেউ করতে পারে এবং টেক্সট বই ভালো খুঁটে খুঁটে পড়তে পারে, তাহলে কিন্তু পরীক্ষার রেজাল্টও কিন্তু খুব ভালো হবে, এই আশা করে আমি আজকে এখানে শেষ করছি। পরের বারে আবার পরের টপিক নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আর যদি এগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং লাইক অবশ্যই করো।